হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো কৌটিল্যের রাষ্ট্র তত্ত্ব। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে বলতে পারো যে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস, এর আগের দিনও কিন্তু একখানা টপিক আলোচনা করেছি। যারা এখনো সিলেবাস রিলেটেড ভিডিও দেখোনি বা সিলেবাস আলোচনার পরে কিন্তু অলরেডি আমি একটা ক্লাস করিয়েছি, সেই ভিডিও দেখোনি, কাইন্ডলি তার আগে চ্যানেল ভিজিট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু তোমাদের জেনে রাখা খুব খুব প্রয়োজন, কারণ একটা নতুন সেমিস্টার কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করে নিতে হবে। এইবারে চলে আসি আমরা কোর্স ফি কত কি ধার্য করা হয়েছে। দেখো, একটু ভালো করে দেখলে কিন্তু দেখবে যে এখানে পুরো বিষয়টা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য, ফর মেজর স্টুডেন্টস কত টাকা রাখা হয়েছে, মাত্র 1199 টাকা। এটা কিন্তু মেজর স্টুডেন্টসদের জন্য, তাতে যে যেই সেমিস্টারেই থাকো না কেন। এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কিন্তু ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। তো এই হলো পুরো কোর্স ফি স্ট্রাকচার। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে। চলো এইবারে আমরা চলে আসি আজকের আমাদের আলোচনার বিষয়। দেখো কি আছে, ভারতীয় রাজনৈতিক চিন্তার ইতিহাসে কৌটিল্য বা চাণক্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, এবং তার রচিত অর্থশাস্ত্র প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি বলো, প্রশাসন বলো, কূটনীতি, অর্থনৈতিক চিন্তার একটি পূর্ণাঙ্গ দলিল। তাহলে এই যে বিষয়টা যেটা নিয়ে আজকে আমরা পড়ছি, কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৌটিল্য বলো বা চাণক্য বলো, ঠিক আছে, ইয়াদের অবদান কিন্তু রয়েছে। এবং কোন দিকগুলোতে দেখো তো, তার রচিত অর্থশাস্ত্র, যেটা কিনা প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি, প্রশাসন, কূটনীতি, অর্থনৈতিক চিন্তার একটা কিন্তু বলতে পারো যে একটা কি বলবো, যে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারি, বা পূর্ণাঙ্গ একটা দলিল কিন্তু আমরা বলতে পারি। কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব বাস্তববাদী ও ব্যবহারিক চরিত্রের, যেটা আধুনিক রাজনৈতিক তত্ত্বের সঙ্গে কিন্তু তুলনীয়। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা একেবারে চলে আসি যে রাষ্ট্রের ধারণা। আচ্ছা, কৌটিল্যের মতে রাষ্ট্র একটি সংগঠিত রাজনৈতিক ব্যবস্থা। আচ্ছা, যার উদ্দেশ্য কি, যার উদ্দেশ্য নিশ্চয়ই সমাজে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, জনগণের যে নিরাপত্তা রয়েছে সেটাকে কিন্তু নিশ্চিত করা এবং সমৃদ্ধি বৃদ্ধি করা। তাহলে এইটুকু যে জায়গাটা, এখানটা আমরা কি দেখলাম যে কৌটিল্যের মতে রাষ্ট্র কি জিনিস। কৌটিল্যের মতে কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্র একটি রাজনৈতিক ব্যবস্থা, কিন্তু অবশ্যই সেটা সংগঠিত। আর দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত সেটা কি করছে, সমাজের যে শৃঙ্খলা বলো বা সমাজে একটা ডিসিপ্লিন মেনটেন করে থাকা, সেটাকে অবশ্যই প্রোটেক্ট করছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কি করছে, মোস্ট ইম্পর্টেন্ট করছে যে জনগণের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করছে। আচ্ছা, তিনি রাষ্ট্রকে কোনো নৈতিক আদর্শের উপরে নয়, বরং বাস্তব ক্ষমতা, কার্যকারিতার ভিত্তিতে বিশ্লেষণ করেন। এই কারণেই কিন্তু কৌটিল্যকে অনেক সময় কি বলা হয়, ভারতের মেকিয়াভেলি বলা হয়। এই যে লাস্টের লাইনটুকু রয়েছে, যে কৌটিল্যকে অনেক সময় ভারতীয় মেকিয়াভেলি বলা হয়। এক্সামে কিন্তু তোমাদের এভাবেও দিয়ে দিতে পারে যে কৌটিল্যকে ভারতীয় মেকিয়াভেলি কেন বলা হয় তার সম্পর্কে লেখো, তখন কিন্তু এই জায়গাগুলো তোমাদেরকে মেনশন করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা চলো এবারে চলে যাচ্ছি আমরা নেক্সট যে আমাদের স্লাইড আছে সেখানে। এইবারে দেখো সপ্তাঙ্গ থিওরি অফ স্টেট। আচ্ছা, কৌটিল্য তার রাষ্ট্রতত্ত্বে সপ্তাঙ্গ তত্ত্ব উপস্থাপন করেন। তার মতে রাষ্ট্র 7টি অপরিহার্য অঙ্গ নিয়ে গঠিত, যার জন্য কিন্তু এখানে সপ্তাঙ্গ থিওরি অফ স্টেট কিন্তু বলা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 7টি অপরিহার্য অঙ্গ নিয়ে কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা এবার দেখো এখানে কি কি দেওয়া আছে, স্বামী বা রাজা রাষ্ট্রের কেন্দ্রবিন্দু, শাসন ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান কর্তৃত্ব কিন্তু সেই রাজা বলো বা স্বামী বলো
তার হাতেই কিন্তু রয়েছে। তারপর রয়েছে মন্ত্রী ও কর্মচারী, যাদেরকে অমাত্য বলা হয়। প্রশাসনিক কার্য পরিচালনার দায়িত্বে অবশ্যই এনারা থাকবেন। তারপরে রয়েছে জনপদ, ভূখণ্ড, জনসাধারণ, যেখানে রাষ্ট্রের ভৌগোলিক সীমা এবং প্রজা এই জায়গাগুলো চলে আসছে। তারপর চলে আসছে দুর্গ, যেখানে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য কিন্তু দুর্গ এবং নগরগুলি রয়েছে। তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কোষ, রাজকোষ, যেখানে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি, একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য পুরো যে ফাইন্যান্সিয়াল দিকটা রয়েছে সেটা ডিপেন্ড করে কিন্তু রয়েছে এই যে কোষ বা রাজকোষ, তার উপরেই। তারপরে রয়েছে দণ্ড, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা, যেখানে শাস্তি ও প্রতিরক্ষার মাধ্যম রয়েছে। তারপরে রয়েছে মিত্র, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির সহায়ক শক্তি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, এই যে 7খানা রয়েছে, এই 7টি অঙ্গ একে অপরের উপর নির্ভরশীল, এবং এই 7টির মধ্যে যদি একটিও কোনোভাবে দুর্বল হয়ে যায় তখন কিন্তু দেখা যাবে যে পুরো ব্যবস্থা কিন্তু দুর্বল হয়ে পড়ছে বা পুরো রাষ্ট্র কিন্তু দুর্বল হয়ে পড়ছে। তাহলে আমরা কিন্তু এটা বলতেই পারি যে একটি রাষ্ট্রকে স্ট্রংলি স্ট্যান্ড করানোর জন্য কিন্তু এই যে 7খানা জায়গা রয়েছে, সপ্তাঙ্গ রয়েছে, প্রত্যেকটার কিন্তু নিজের নিজের জায়গায় অটল থাকা বা মজবুত থাকাটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসি আমরা, দেখো রাজার ভূমিকা, এই জায়গাগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো আচ্ছা, দেখো কৌটিল্যের রাষ্ট্রতত্ত্বে রাজা সর্বাধিক গুরুত্বপূর্ণ, অবশ্যই। তবে রাজাকে স্বেচ্ছাচারী না হয়ে প্রজা হিতৈষী হতে হবে। তার মানে ক্ষমতায় এসে একজন রাজা কিন্তু যথেচ্ছ অত্যাচার করতে পারবে না বা নিজের মতন করে কিন্তু শাসন শোষণ করতে পারবে না। তাকে অবশ্যই কিন্তু প্রজার কথা মাথায় রেখে বা তাদের হিত যেখানে হচ্ছে, যেভাবে হচ্ছে, সেই কথা মাথায় রেখেই কিন্তু তাকে নিজের ক্ষমতাটাও মেনটেন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, দেখো কৌটিল্যের বিখ্যাত উক্তি রয়েছে, প্রজাদের সুখেই রাজার সুখ নিহিত। রাজা যদি কর্তব্য পালনে ব্যর্থ হন তবে তাকে শাস্তি দেওয়ার কথাও কিন্তু কৌটিল্য উল্লেখ করেছেন, যা তার চিন্তার যে বাস্তববাদী দিক রয়েছে সেটাকে কিন্তু তুলে ধরেছেন। এই জায়গাটা খুব ভালো একখানা কথা বলেছেন কৌটিল্য, যে রাজা যদি কোনোভাবে ক্ষমতায় এসে নিজের কর্তব্য পালনে, নিজের দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু ইকুয়ালি রাজা শাস্তি ডিজার্ভ করে। ঠিক আছে? এবং এই দিকটার জন্যই কিন্তু কৌটিল্য, যিনি বাস্তববাদী ছিলেন, উনার চিন্তাধারার এই দিকটা কিন্তু তুলে ধরা হয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে দণ্ডনীতি শাসন। দেখো কি বলা হচ্ছে, কৌটিল্যের মতে দণ্ডনীতি রাষ্ট্র পরিচালনার মূল হাতিয়ার। দণ্ড বা শাস্তির মাধ্যমে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় না, গেলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। কি বলা হলো এখানটায়, যে দণ্ডনীতি রাষ্ট্র পরিচালনার মূল হাতিয়ার। দণ্ড বা শাস্তির মাধ্যমে আইন শৃঙ্খলা বজায় রাখা না গেলে সমাজে দেখা যাচ্ছে যে কিন্তু সেই যে একটা নিয়ম নীতির মধ্যে একটা সমাজ চলবে, এই জায়গাগুলো তখন কিন্তু বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তবে দণ্ড প্রয়োগ করতে হবে অবশ্যই যেন যুক্তিসঙ্গতভাবে, এবং সেটা যেন অবশ্যই পরিস্থিতি নির্ভর হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, দেখো কি আছে, রাষ্ট্রের উদ্দেশ্য। বলা হচ্ছে কৌটিল্যের রাষ্ট্রতত্ত্বের মূল লক্ষ্যগুলি হলো সামাজিক স্থিতিশীলতা, অবশ্যই আমরা সেটা দেখলাম। আর কি, অর্থনৈতিক সমৃদ্ধি, অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা, দুদিকটাই দেখতে হবে। আর কি, শক্তিশালী ও কার্যকর প্রশাসন। তাহলে কৌটিল্যের রাষ্ট্রতত্ত্বের মূল লক্ষ্য সমূহ বললে কিন্তু এই জায়গাগুলো তোমরা তুলে ধরবে। আচ্ছা, তো চলে এসেছি আমরা একদম ভিডিওর শেষ যেই জায়গাটায়, মূল্যায়ন, যেখানে বলা হচ্ছে যে কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব নৈতিক আদর্শবাদ থেকে দূরে সরে এসে বাস্তব রাজনীতির উপর জোর দেয়। এই কারণেই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে তার চিন্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রকে একটি শক্তিশালী, সংগঠিত এবং কার্যকর প্রতিষ্ঠান হিসেবে দেখার প্রবণতা কৌটিল্যের যে রাষ্ট্রতত্ত্ব রয়েছে কৌটিল্যের, সেটাকে কিন্তু আজও ততটাই প্রাসঙ্গিক করে রেখেছে। ঠিক আছে? তাহলে এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়।
বিষয় আশা করছি অল্প কিছু হলেও কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও কিন্তু আমার অনলাইন ব্যাচের যে ক্লাসেস গুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা চাইছো জয়েন করতে, বোর্ডের এখানে দুটো তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেইলস দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।